এটি নিউজ দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, আপনাদের সঙ্গে আছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন আগামী 12ই মার্চ শুরু হতে যাচ্ছে অভ্যুত্থান পরবর্তী নতুন সংসদীয় যাত্রা। ফলে এই সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। কিন্তু বাংলাদেশের সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের জায়গা নয়, এটি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান। যেটি বলছিলাম যে এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জনগণের কণ্ঠস্বর কি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হবে? সরকারের উপর সংসদের কার্যক্রম নিয়ন্ত্রণ কতটুকু থাকবে? সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি কতটা নিশ্চিত হবে? তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্বাধীন সংলাপে আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি সংসদের দায়বদ্ধতা। আমার সাথে দুজন সম্মানিত অতিথি আছেন, একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন পটুয়াখালী 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া রয়েছেন পাবনা 1 আসনের থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা জনাব ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব ABM মোশাররফ হোসেন, আপনার কাছে শুরুতেই যেতে চাই। একটি কথা আছে যে দেশের পার্লামেন্ট যত শক্তিশালী সে দেশের গণতন্ত্র তত শক্তিশালী। এই যে গত 15 বছরে সংসদের প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল, 20 বছর পর বিএনপি সরকার আবারও এলো। আপনি কি মনে করেন এই যে আস্থাহীনতা, এটিকে ফিরিয়ে আনতে আপনাদের প্রাথমিক পদক্ষেপ কি হবে? ধন্যবাদ আপনাকে মুন্নি, ধন্যবাদ আমার সহ আলোচক ডক্টর মোমেন সহ যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি দেখবেন যে অনেক দিন পর একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হয়েছে, যার জন্য মানুষের প্রত্যাশা কিন্তু অনন্য উচ্চতায়। মানুষ চায় যে এই যারা নির্বাচিত হয়েছে তারা আগামী দিনে বাংলাদেশটাকে একটি কার্যকরী বাংলাদেশে পরিণত করুক। আপনি যে কথাটি বলেছেন যে বিগত সরকার যে 3টি নির্বাচন করেছে, সেই নির্বাচন নিয়ে এগুলো কিন্তু নানা প্রশ্ন, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতে, কখনো নিজেরা, যার জন্য মানুষের খুব একটা প্রত্যাশা কিন্তু এই সংসদের উপর ছিল না, যার জন্য সংসদের প্রতি আকর্ষণটা কিন্তু মানুষের নেই বললেই চলে। এই অবস্থা আমরা দেখেছি। কিন্তু এবার দেখবেন মানুষ তার নিজের প্রতিনিধি নির্বাচন করেছে, যার জন্য মানুষের প্রত্যাশাটা কিন্তু খুব বেশি যে এই সংসদ সদস্যরা দেশের সংকট নিয়ে কথা বলবে, এলাকার সমস্যা নিয়ে কথা বলবে, আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করবেন। সামগ্রিকভাবে সংসদটাকে কার্যকরী করতে পারলেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে। যার জন্য আমরা চাই সংসদই হবে সকল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সংসদকে যদি আমরা এফেক্টিভ করতে পারি, আমার মনে হয় অনেক সংকট থেকে আমরা এড়িয়ে যেতে পারবো। আর অতীতে আমরা বাংলাদেশের যদি আপনি ট্র্যাক রেকর্ডটা দেখেন যে সংসদ কিন্তু আসলে কার্যকরী করা যায়নি। নানা ক্ষেত্রে বয়কট, বিরোধী দলের অনুপস্থিতি, এগুলি সংসদকে কিন্তু একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে। তা আমি এবার আশা করি যে 5ই জুলাই একটি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণের জন্য সচেষ্ট হবে। এবং আমি মনে করি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছে তাদেরও একটা দায়বদ্ধতা জনগণের কাছে আছে। কারণ জনগণ, আপনি দেখেন এই নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। সরকারি দল, বিরোধী দল, নাগরিকরা, পর্যবেক্ষকরা, বিদেশি বন্ধুরা সবাই কিন্তু মেনে নিয়েছে। সুতরাং আমি মনে করি যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যারা সরকারি দল এবং যারা অপোজিশনে বসবে, এদের কিন্তু একটা বিরাট দায়বদ্ধতা জনগণের কাছে আছে। আমরা যদি এই দায়বদ্ধতা প্রত্যাশা জনগণের পূরণ করতে না পারি, তাহলে দিস ইজ নট এ লাস্ট ইলেকশন, এরপরও কিন্তু জনগণের কাছে আমাদের যেতে হবে। সুতরাং জনগণ কিন্তু প্রতিশোধ নিতে জানে, এটা আমরা অতীতে দেখেছি। আপনি দেখবেন 91 সালে বিএনপি সরকার ক্ষমতা এসেছিল, আবার কিন্তু 96 সালে আরেকটা দল এসেছে, আবার 2000, অর্থাৎ জনগণ কিন্তু পরিবর্তনের আগ্রহী। তারা যদি আপনি তার প্রত্যাশা পূরণ না করতে পারেন, তার কাঙ্ক্ষিত যে কমিটমেন্টগুলি করেছেন এগুলো যদি বাস্তবায়ন না করতে আনতে পারেন, তাহলে জনগণ কিন্তু তার মতো সিদ্ধান্ত নেবে। এটা অতীতে আমরা দেখেছি। যার জন্য আমি মনে করি যারাই আমরা এই জাতীয় সংসদে এবার নির্বাচিত হয়েছি এবং দলগুলি যেভাবে প্রতিনিধিত্ব করছে, সবার কিন্তু একটা সম্মিলিত দায়িত্ব আছে। কেউ যদি মনে করে না সরকারি দলের মূল দায়িত্ব, তাইলে কিন্তু হবে না। এই যে দেখেন ইতিমধ্যে একটা নতুন কালচার কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে দেখেছিলাম আমরা কি দেখেছি, যারা জয়লাভ করে তারা বিরোধী দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যত প্রচেষ্টা সব করে। এবার আপনি দেখেছেন বিএনপি জয়যুক্ত হয়েছে নির্বাচনে। বিএনপির যিনি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু যিনি মূল বিরোধী দল মানে জামায়াতে ইসলামী, তার আমিরের সাথে গিয়ে দেখা করেছেন, নিজে গিয়ে দেখা করেছেন।
যে এনসিপি নাগরিক কমিটি তার সভাপতির সাথে দেখা করেছে, চরমনাই যিনি ইসলামী আন্দোলন তাদের সাথে দেখা করে। আমরা মনে করি এটা একটা নতুন সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং সরকারি দল কিন্তু তার আনুগত্য প্রকাশ করেছে, এখন বিরোধী দলের দায়িত্ব হলো এই আনুগত্যটাকে কিভাবে আপনি কার্যকরী আগামী দিনে একটা কার্যকরী সংসদ এবং কার্যকরী বাংলাদেশ তৈরি করবেন। বিরোধী দলের একজন যেহেতু আছেন ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনার কাছেই আসতে চাই যে এবারের সংসদের সবচেয়ে আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং দিক হলো বিরোধী দল। দীর্ঘদিনের রাজপথের মিত্র জামায়াতে ইসলামী এবার সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকবে, তাই বিএনপি এবং জামায়াতের এই মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু সংসদীয় গণতন্ত্রে কেমন প্রভাব ফেলবে সেটি যেমন আপনার কাছে জানতে চাবো, তেমনি বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকাটা কেমন হবে। আপনার শেষ প্রশ্নটাতেই আমি আমার কথা শুরু করতে চাই। আমাদের ভূমিকা যেটা হবে আমরা বলেছি গঠনমূলক হবে, এবং আমাদের সরকারের সাথে যেই টার্মসে আমরা এনগেজড হব সেটা আমরা বলেছি। কোরআন শরীফের যে আয়াত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব, আমরা বলেছি। আমাদের যেই আমির আছেন তিনি বলেছেন। আর যদি আমরা দেখি জনগণের স্বার্থ কোনোখানে ক্ষুণ্ণ হচ্ছে, কোথাও এখানে কোনো আইনের ব্যত্যয় হচ্ছে, আমাদের জুলাইয়ের যে সনদটা ছিল সেখানে যেই অ্যাসপিরেশনগুলো ছিল, জনগণের যেই অভিপ্রায়গুলো ছিল, এক্ষেত্রে যদি আমরা বাস্তবায়নের বিরোধিতা দেখি, অবশ্যই সে সমস্ত জায়গায় আমাদেরকে তো প্রতিবাদ করতেই হবে, আমরা প্রতিবাদ করব। আমরা সকল কিছুকেই ইতিবাচক হিসাবে নিতে চাই। আমাদের যে শুরুটা হয়েছে, শুরুটা খুব একটা ভালো হয়েছে বলা যাবে না। আমাদের যেই জুলাইয়ের সনদ কীভাবে বাস্তবায়িত হবে সেটার একটা রূপরেখা, প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স ছিল সেটা প্রেসিডেন্টের আদেশ নাম্বার 1/2025, সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছেছিলাম। যে প্রসিডিওরটা আসলে ফলো করা হয়নি। আমরা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছি, আমাদের বিএনপির বন্ধুরা নেননি, কিন্তু তারপরও আমরা এটাকে সমালোচনা করেছি। কিন্তু এটার কারণে আমরা যে একেবারে আউটরাইট আন্দোলনে গিয়েছি সেটা না। আমরা দেখতে চাই সরকার কিভাবে এটাকে রেটিফাই করে। পরিস্থিতিটা একটু জটিল হয়ে গেছে। এরপরে আমরা দেখছি কিছু কিছু লক্ষণ আসলে কিন্তু ভালো লাগছে না, জনগণের কাছেই ভালো লাগছে না বলবো। ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক ইস্যুগুলোকে যেভাবে আদালতে টেনে নিয়ে যাওয়া হতো, আমরা দেখছি সেই কালচার কিছুটা হলে আবার ফিরে আসছে কিনা জনগণের মনে কিন্তু শঙ্কা আসছে। জুলাইয়ের সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু আদালতে একটা মামলা হয়েছে, ওয়ারেজ সেখানে আপনার জনগণ যেভাবে ভোটকে বিপুল ভোটে বিজয়ী করেছে, এটা কিন্তু আর আদালতে যাওয়ার কোনো বিষয় ছিল না। তত্ত্বাবধায়ক সরকারকে যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় আদালতে কারা নিয়েছে, আদালতে দেখেন এগুলো জনগণ বোঝে কারা নিয়েছে। আপনি আমার দলের লোক নিল না, কিন্তু আমি এটাকে ফ্যাসিলিটেট করছি। আওয়ামী লীগ যেটা করেছিল, এই যে ব্যক্তি রিড করেছে, খুব পরিচিত, ইউনুস আলী, এখন সবাই চেনে তাকে, জাতীয় পার্টি একসময় নির্বাচন করেছে, তো তাকে কেন ফ্যাসিলিটেট করা হলো এভাবে? এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এগুলার প্রশ্নের জবাব উনি বলছেন বিরোধী দলকে দিতে হবে। বিরোধী দলকে দিতে হবে না, এটাকে সরকারকেই দিতে হবে। জুলাইয়ের সনদ, এটা ভোট কিভাবে ওনারা বাস্তবায়ন করবেন, এক্ষেত্রে প্রথম অধিবেশনের আগেই কিছু বিষয় প্রশ্ন উঠেছে। যেমন জুলাই সনদের আলোকে, জুলাই সনদ শুধু না, গণভোটের একেবারে স্পেসিফিক একটা কথা ছিল, স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। এখন কথা শোনা যাচ্ছে দুইজন ডেপুটি স্পিকার হবে, একজন সরকার দল থেকে, একজন বিরোধী দল থেকে। এটা তো বর্তমান সংবিধানেও নাই, এই কেন্দ্রিক কোনো ম্যান্ডেটও জনগণ দেয়নি। এইগুলা বিষয়ে কিভাবে উপস্থাপিত হয়, এরপরে প্রেসিডেন্টের ভাষণ নিয়েও কথা আছে, এগুলাকে কিভাবে সরকারি দল ডিল করেন, বিরোধী দল এটাকে কিভাবে রেসপন্স করে, জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটার প্রতিফলন কতটুকু ঘটে, এই সমস্ত বিষয়ে আসলে কনসার্ন আছে। ভবিষ্যতে বলে দিবে যে কি হবে। মোশাররফ হোসেন, আপনার কাছে যদি আসি, যে এবারে সংসদ যেটি বলা হচ্ছে যে 12 তারিখের ঐতিহাসিক প্রথম বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ পার্লামেন্টারিয়ান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করবেন এবং বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য রয়েছে। এই সাংবিধানিক শূন্যতা কাটিয়ে ওঠার প্রক্রিয়াটা আপনারা কিভাবে ফলো করবেন? এবং যেটি বলছিলেন যে আপনারা কিন্তু ডেপুটি স্পিকার পদটি আপনার বিরোধী দলের জন্য ছেড়ে দিয়েছেন, আপনারা বলেছিলেন, সেখানে যদি কোনো ধোঁয়াশা থাকে যে জামাত এই পদটি নাও নিতে পারে, এরকম কোনো ধোঁয়াশা দেখছেন কি? না, এখানে আপনি দুটি কথা, আপনি এখানে আপনার প্রশ্ন কিন্তু দুটি পারে। একটা হলো পার্লামেন্টে কে সংসদে অধিবেশনের সভাপতিত্ব করবে, আর একটা হলো ডেপুটি স্পিকার প্রসঙ্গ। এখানে দেখেন এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী কি, যে এই নতুন সংসদ বসলে পূর্ববর্তী সংসদের যিনি স্পিকার উনি সভাপতিত্ব করেন।
কিন্তু আমরা দেখেছি যে স্পিকার নেই, উনি পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার যিনি ছিলেন উনি জেলে আছেন। তাহলে হুইজ দ্য নেক্সট? কোনো এখানে কিছু নাই। কিন্তু 1973-এর যে সংসদ, 72-এ মনে হয়, তাই না? 72-এর যে সংসদ প্রথম আমরা বসেছিল, আইন একেবারে নাই তার কিন্তু না, এখানে যেটা বলা আছে খুব সম্ভব 12 সাবসেকশন 2-এ কার্যপ্রণালী বিধি, কেউ যদি না থাকে সেক্ষেত্রে সংসদ সিদ্ধান্ত নেবে কে সভাপতিত্ব করবেন। সেক্ষেত্রে সংসদ একসাথে বসেই মিটিংয়ের আগে সিদ্ধান্ত নিতে পারেন কে সভাপতি করবেন। 72-এ যেটা হয়েছিল, শেখ মুজিব স্বৈরাচারী কায়দায় বলছে অমুক স্পিকার। না না না, আমি একটু বলি না, আমি ওই সময় 72-এ যে সংসদটা বসেছিল একই প্রবলেম সেদিন হয়েছিল। হয়ে যাওয়ার পর তখন প্রস্তাব হয়েছিল যে যিনি সর্ববয়োজ্যেষ্ঠ, যিনি মাননীয় সংসদ সদস্য, উনি যিনি থাকবেন ওনার সভাপতি, সেই হিসাবে আব্দুর রশিদ তর্কবাসী সেদিন সভাপতিত্ব করেছিলেন। এবারও আমাদের সংসদের মধ্যে সর্ববয়োজ্যেষ্ঠ হলো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এর জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত মোটামুটি আমাদের দলের মধ্যে হয়েছে যে উনি যখন বয়োজ্যেষ্ঠ, উনি ওই দিন সভাপতিত্ব করে স্পিকার নির্বাচিত হলে উনি ওনার জায়গায় ফিরে যাবেন। সুতরাং আমি মনে করি না এটার সাংবিধানিক কোনো ব্যত্যয় ঘটেছে, বরং আগের যে রেওয়াজটা ছিল রেওয়াজটাকে আমরা অনুসরণ করছি। আরেকটি হলো, দেখবেন আমরা সংসদকে এফেক্টিভ করতে চাই, যার কারণে আমরা বলেছি সরকারি দল আমরা জয়যুক্ত হয়েছি আমরা, কারণ জনগণ আমাদেরকে টু থার্ড মেজরিটি রায় দিয়েছে। স্পিকার ডেপুটি স্পিকার কিন্তু আমাদেরই প্রাপ্য, কিন্তু আমরা বলেছি সংসদকে আমরা কার্যকরী করতে চাই। যার জন্য আপনি দেখবেন 31 যে দফা আমরা আগে রাষ্ট্র মেরামতের আমরা প্রণয়ন করেছিলাম, সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় আমরা বলেছিলাম যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। এখন তো আমরা অলরেডি অফার করেছি, আমরা জামাতকে কিন্তু আহ্বান জানিয়েছি আপনারা নাম দেন, কারণ আপনি জানেন যে 12 তারিখ যে প্রথম অধিবেশনটা হবে যার সভাপতিত্ব হোক, কিন্তু আমাদের তো ওখানে মূল এজেন্ডা হলো স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন। সেখানে আমরা বলেছি যে একদিন ডেপুটি স্পিকার আপনারা নাম দেন, কিন্তু জামাত কিন্তু এখন পর্যন্ত কোনো নাম আমাদেরকে দেয়নি। এখানে তারা কিন্তু সহযোগিতাটা তাদের খুব স্বচ্ছ বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তারা হয়তো মুখে বলছে আমরা সহযোগিতা করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আপনি জানেন যে আমাদের সংসদের রীতির একটা নিয়ম আছে যে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যে অর্ডিন্যান্সগুলি জারি করা হয়েছিল, প্রথম সংসদেই কিন্তু সেটা উত্থাপন করতে হয়, কারণ একটা বাধ্যবাধকতা আছে, তার টাইম পিরিয়ডের একটা ব্যাপার আছে, সেদিন উত্থাপন করতে হবে। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য, যেমন জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে এই অনেক অর্ডিন্যান্স আছে যেগুলিকে আইনে পরিণত করতে হবে। সুতরাং এখানে কিন্তু একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তা আমি মনে করি বিরোধী দল অবশ্যই সহযোগিতা করা উচিত, এবং তারা যদি সহযোগিতা না করে এখানেও কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তো সুতরাং আমরা মনে করি যেভাবে মানে জামাত ইসলামী বলটা আমাদের দিকে ঠেলে দিতে চায়, এই বল কিন্তু তাদের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই অর্ডিন্যান্সগুলিকে কিন্তু আইনে পরিণত করতে হলে, যেখানে জুলাইয়ের যেই আমাদের চেতনা, সেই চেতনা বাস্তবায়নের অনেক কিছু কিন্তু এই অর্ডিন্যান্সগুলোর মধ্যে আছে। সুতরাং আমি মনে করি বিরোধী দল অলরেডি ডিসাইডেড যে জামাত ইসলামী বিরোধী দল হবে, সুতরাং তাদের কিন্তু বিরাট ভূমিকা আছে। এখানে দেখেন একটা বিষয়, দেখেন 133টা অর্ডিন্যান্স জারি হয়েছে, এই 133টার মধ্যে একটা কিন্তু অলরেডি ওনারা মানে বলছেন যে এটা সংবিধান অনুযায়ী হয়নি। মানে মূল যেটার আলোকে নির্বাচন হলো, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হলো, সেই 2025-এর 1 নম্বর যেটা। এখন আমি শেষ করে আপনি তারপর বলেন 133টা অর্ডিন্যান্সের কয়টা ওনারা রেটিফাই করবেন, কয়টা রেটিফাই করবেন না, এটা কিন্তু একটা ধোঁয়াশা আছে। এরপরে একটা যখন ব্যত্যয় হয়েই গিয়েছে, সেক্ষেত্রে ওনারা বলছেন ডেপুটি স্পিকার আমাদেরকে দেওয়ার জন্য বলছেন, কিন্তু গোটা গণভোটের একটা পার্ট তো ছিল সেটা। অন্যান্য যেই বিষয়গুলোতে হাঁ ভোট পড়েছে, 4টা তো স্পেসিফিক বিষয়ে জনগণ ম্যান্ডেট দিয়েছে, 30টা সংস্কার, উচ্চ পরিষদ, উচ্চ কক্ষ, এইগুলোর ব্যাপারে আসলে কি হবে এইগুলো না জেনে শুধুমাত্র ডেপুটি স্পিকার আমাদেরকে অফার করলে তো এইভাবে তো আমরা শুধুমাত্র পদের লোভে এটাকে নিয়ে নেব, এটা তো মানে সমীচীন না। আমাদেরকে তো বুঝতে হবে যে ওনারা গোটা জুলাই সনদ নিয়ে কী করছেন, গণভোট যে সমস্ত বিষয়ে দেয়া হচ্ছে সেগুলোকে আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন তার একটা রোডম্যাপ তো দিতে হবে। 133টা অর্ডিন্যান্স হয়েছে, একটাকে বলছেন যে এটা সংবিধান অনুযায়ী হয়নি, যার কারণে আমরা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিব না। আবার দেখেন যে 6 জন প্রশাসককে আপনারা নিয়োগ দিলেন, সেটাও কিন্তু একটা অর্ডিন্যান্সের আলোকে। এটা আপনার দেখেন যেই স্থানীয় সরকার যেই কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 17ই আগস্ট 2024, সেখানে বলা হলো যে সরকার চাইলে নির্বাচিত গণপ্রতিনিধিদেরকে ডিসমিস করে আপনার প্রশাসক নিয়োগ দিতে পারে। এইটা পরিষ্কারভাবে সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদের বিরোধী। সেখানে বলা হচ্ছে স্থানীয় স্থানীয় সরকারের সকল প্রতিনিধি নির্বাচিত হতে হবে। আপনারা একটা অর্ডিন্যান্স সংবিধানের দোহাই দিয়ে মানছেন না,
আর একটা অর্ডিন্যান্স সংবিধানের একেবারে স্পেসিফিক ধারার বিরোধী হওয়ার পরেও সেটাকে আপনারা মেনে 6 জন অনির্বাচিত প্রশাসক বসিয়ে দিলেন। তারা নাকি আবার শুনছি আবার নির্বাচনও করবে স্থানীয় প্রশাসনে। এইগুলা তো আসলে ধোঁয়াশার সৃষ্টি করছে। বলা আমাদের কোর্টে ঠেলে দিলেই তো হবে না। আপনাদেরকে জনগণ নির্বাচিত করেছে, ম্যান্ডেট দিয়েছে, একই সাথে গণভোটে ভোটকে জয়যুক্ত করেছে। সেক্ষেত্রে তো বিরোধী দলেরও একটি ভূমিকা থাকে। আমাদের ভূমিকা যেটা আছে, আমাদের হলো গঠনমূলক সমালোচনা করা। আমরা তো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি কি কি সমস্যা হচ্ছে। এখন এগুলো আইডেন্টিফাই করেন, জুলাই বিপ্লব কিভাবে আপনারা বাস্তবায়ন করবেন। যাচাই বাছাই করা হচ্ছে, কোন কোন অধ্যাদেশগুলো সংসদে তোলা হবে সেগুলো। হ্যাঁ, এগুলো তো যাচাই বাছাই করে বিরোধী দলকে আগে জানাতে হবে। শুধুমাত্র একটা পদ অফার করে আমাদেরকে যদি এক্সপেক্ট করেন যে আমরা অন্য বাকি সব কিছুর ব্যাপারে ধোঁয়াশার মধ্যে থেকে শুধুমাত্র পদটাকে অন্ধের মতো গ্রহণ করে নিব, অন্য জুলাইয়ের সনদ কী হবে, 133টা অর্ডিন্যান্সের কী হবে, আপনার যে স্পেসিফিক অর্ডিন্যান্স ওনারা ভায়োলেট করলেন সেটাকে কিভাবে আবার না, সব অর্ডিন্যান্সগুলো তো সংসদে উঠছে। এখন কোনটা আলোচনা হবে, কোনটা আইনে পরিণত হবে সেটা হলো সংসদ কার্যকরীর মাধ্যমে এটা বোঝা করে ফেলেছেন। ওটা রেটিফাই করলে আবার সেটার এই না, এখানে আমি একটু বলি। এখানে যে ডক্টর মোমেন যেটা বলেছে যে আমরা একটা অর্ডিন্যান্সকে ভায়োলেট করেছি, আপনি কি উনি তো আইনের লোক, অ্যাজ এ ব্যারিস্টার মানুষ, রাষ্ট্রপতিকে আদেশ দিতে পারেন, অর্ডিন্যান্স দিতে পারে। তার মানে এটা আপনারা এই আদেশটাকে আপনারা রেটিফাই করবেন না? না না, আপনাকে আমি বলি, রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স দেবে না আদেশ? আদেশ কি তার ম্যান্ডেটরি? প্রেসিডেন্সি অবশ্যই ম্যান্ডেটরি। প্রথম যে সংবিধানটা অর্ডিন্যান্সকে আপনি আইনে পরিণত করবেন। 72 সালের সংবিধানের কথা বললেন। 72 সালের সংবিধান রেটিফাই হওয়ার আগে আমাদের দেশ চলেছে কিসের ভিত্তিতে? অধ্যাদেশের আন্ডারে চলেছে নাকি প্রেসিডেন্সিয়াল অর্ডারের আন্ডারে চলেছে? আর সেটা তো আপনি পরে আইনে পরিণত হয়েছে। এক্স্যাক্টলি, আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতির আদেশ হবে, সংসদ যদি কোথাও কোনো ভ্যাকুয়াম তৈরি হয়, না আপনি ইউ আর দ্য ব্যারিস্টার, আপনি জানেন, কোথাও যদি আমাদের আইনের কোনো ভ্যাকুয়াম তৈরি হয়, মাস্ট অর্ডিন্যান্স জারি করবে, পরে সেটা আইনে পরিণত করবে। এটা তো স্বতঃসিদ্ধ। এক্স্যাক্টলি, সেটাই তো করেছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, আদেশ আপনি দেখেন, ইট ইজ নট অর্ডার, এটা আদেশ। না, আপনার আদেশ এবং অর্ডিন্যান্স, আমি বলি আপনাকে সহযোগিতা করি। অর্ডিন্যান্স এবং আদেশের মধ্যে পার্থক্যটা কি? রাষ্ট্রপতি আদেশ কিন্তু আমাদের আধা মিনিট আমি বলি, তারপর আপনি অ্যাড করেন। রাষ্ট্রপতির আদেশ 72 সালের সংবিধানের আগে আমাদের প্রেসিডেন্সিয়াল অর্ডার আদেশ অনেকগুলো হয়েছিল, সেগুলোকে রেটিফাই করে সাংবিধানিক রূপ দেওয়া হয়েছে। একইভাবে যেহেতু অর্ডিন্যান্সের সমস্যা কোথায়? অর্ডিন্যান্স যেটা হয় আপনার সংবিধানের আলোকে, সংবিধানের যেই আছে আর কি, অবকাঠামো আছে, এটার বাইরে তো আপনি সেখানে যেতে পারেন না। কিন্তু আমাদের যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে জুলাই সনদে, সেখানে তো আপনাকে সেই এখতিয়ারের বাইরে যেতে হবে। আমরা বিল উত্থাপন করবো। আমি এখানে একটু থামাতে চাই, সেটি হলো যে এই যে অনৈক্যের সুর আমরা সংসদে অধিবেশন শুরু হওয়ার আগেই আমরা দেখছি, এই অনৈক্যের সুর নিয়ে আসলে কতটুকু কার্যকর সংসদ আমরা পাবো? না, আপনাকে এটা অনৈক্য বলতে পারেন না। ডেমোক্রেসিতে কিন্তু নানা মতের এক জায়গায় আনাটাই কিন্তু ডেমোক্রেসি। উনি বলবেন, আমি বলবো, সে বলবো, আপনি বলবেন, এবং এটার মধ্যে যারা সংসদ যেটাকে মনে করবে যৌক্তিক, যেটা মনে করবে জনগণের কল্যাণে, সেটা করবে। যে গঠনমূলক বিতর্কের সংস্কৃতি, এটাই আসলে সংসদের সৌন্দর্য। অতীতে আমরা সংসদে অনেক সময় বিতর্কের বদলে বাকবিতণ্ডা, ওয়াকআউট বেশি দেখা গেছে। বর্তমান সংসদে গঠনমূলক বিতর্কের যেই সংস্কৃতি, সেটি ফিরিয়ে আনতে আপনাদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার কি হওয়া উচিত? না, আমরা তো জনগণের কাছে এবার অঙ্গীকারবদ্ধ যে আমরা সংসদকে মূল আলোচনার কেন্দ্রবিন্দু করবো। এটা আমরাও মনে হয় যে আমাদের সবার কিন্তু একই। আমরা যদি এই কমিটমেন্টে সবাই ঐক্যমত থাকে, তাহলে সংসদকে অবশ্যই কার্যকরী করা সম্ভব। এখন হলো ব্যাপারে ওয়ার্কআউটও সংসদের কিন্তু একটা রীতি, আপনি প্রতিবাদ করা, এটাও কিন্তু আমি মনে করি একেবারে খারাপ যে তা না। কিন্তু আপনাকে যদি পার্মানেন্ট ওয়ার্কআউট করেন, আপনি এর আগে যেমন আমরা দীর্ঘদিন দেখলাম সংসদে যায় নাই, যেমন 91 সংসদ হয়েছিল, আবার 96 সালে, এই কালচার থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। আর আরেকটু যে জিনিসটা আমার মনে হয় যে সেটা হলো যে আমাদের স্পেসিফিক যে সংকটগুলি আমাদের, কারণ আপনি জানেন, আমি যতটুকু, আমরা তো নতুন, তারপরে যতটুকু দেখেছি পার্লামেন্টে আমার উচিত যে অনেক নিয়ম কানুন বা বিধি টিধি এগুলির কারণে অনেক কিছু কিন্তু অনেক সময় আলোচনা করা যায় না। সেই জিনিসগুলোকে, আইনের সেই যে লিমিটেশন, সেইটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এখন যদি আমি মনে করি যে আমার হয়তো একটা বিষয়ে বক্তব্য দেওয়া দরকার, সেটা তো আমার নিয়ম আছে, রুলস আছে, আমাকে কি প্রসিডিউর মেনটেন করে আমাকে কথা বলতে হবে। এখন যদি আপনি বলেন না, আমাকে কথা বলতে দেয়নি, এখানে নোটিশ 71 ভিত্তিতে নোটিশ দিতে হয়, অথবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হয়, এরকম নানা বিষয় যতটুকু আছে আমরা যতটুকু বুঝি, কারণ আমিও ফার্স্ট টাইম। সুতরাং আপনাকে এই জিনিসগুলোকে মেনটেন করে, আমরা রাজনীতির মাঠ একটা জিনিস আর পার্লামেন্ট কিন্তু সেম জিনিস না, হয়তো প্লেয়ার একই, কিন্তু আপনাকে ওখানে তো আপনার একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সুতরাং এই জিনিসগুলি আমাদের মনে রাখা উচিত। আর আরেকটু যে জিনিস আমি মনে করি যে কথাটি ডক্টর মোমেন প্রশ্ন তুলেছেন,
যে অনেক বিষয়ে তারা বলছে যে জুলাই, এখন আপনি তো এটা তো পার্লামেন্ট, আপনি কিন্তু নিজেও যে কোনো জিনিস যদি আপনি মনে করেন আপনি কিন্তু সেই বিলটা আপনি নিজে উত্থাপন করতে পারেন। হ্যাঁ, সরকারি দলের অনেক রাজনৈতিক ম্যানিফেস্টো আছে, তাদের কর্মসূচি আছে, দলের আইডিওলজি আছে, হয়তো অনেকগুলোর সাথে কনফ্লিক্ট হতে পারে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এই জায়গাগুলিকে পূরণ করার জন্য তো বিরোধী দল আছে, তারা আলোচনা করতে পারে, তারা ওই জায়গায় বিল উত্থাপন করতে পারে, তারা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। সুতরাং আমি মনে করি সুযোগ আছে, কিন্তু এটাকে আমরা কতটুকু কাজে লাগাবো সেটা হলো, এটাকে আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগাবো, না এটাকে আমরা একটা বিতর্ক, ওয়াক আউট, অথবা আমরা বিরোধী দল আসি এটা প্রমাণের জন্য আমরা একটা নতুন দৃশ্যপট তৈরি করব। এটা হলো আমার মনে অ্যাবসলিউটলি ডিফারেন্ট অন ওই পলিটিক্যাল পার্টির কি ভিশন নিয়ে তারা সংসদে যাচ্ছে। ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনার কাছে যেটি জানতে চাবো সেটি হলো যে আমরা এবার জানি যে বিএনপি সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী এসব নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে এবং অনেকেই কিন্তু এবার প্রথমবার সংসদে যাচ্ছেন, আপনিও যাচ্ছেন প্রথমবার সংসদে। আপনার দলের আসলে লক্ষ্য কি, প্রস্তুতি কেমন? না, আমরা তো ওনাদের আগে কর্মশালা করেছি, 2 দিন ব্যাপী কর্মশালা করেছি, এটা নিউজেও এসেছে। এটা হওয়া উচিত, এটা একটা খুব ভালো বিষয়, ওনারাও করেছেন, আমরাও করেছি। সংসদের রীতিনীতি কী হবে, কীভাবে আইন পাশ হবে, এগুলার বিষয়ে আসলে প্রশিক্ষণ থাকা, এগুলা তো সংসদে আমরা চাই না যে সেই মোশাররফ ভাই যেটা বলেন একেবারে গলাবাজি হোক শুধুমাত্র। এক্ষেত্রে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে সংসদদেরকে, এবং এটা ফ্যাসিলিটেট করার জন্য আমি দেখেছি সেখানে একটা খুব রিচ লাইব্রেরি রয়েছে নিচে, এটার ইউজ হবে। আমাদের যে হেলদি ডেমোক্রেসি এটা ফিরে আসবে, ডেমোক্রেটিক কালচারটা ফিরে আসবে। এখানে কিন্তু নতুন যারা সংসদ সদস্য হচ্ছেন, অনেক হাইলি এডুকেটেড সংসদ সদস্য আছেন, তারা ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের কিছু লিজেন্ডারি পার্লামেন্টারিয়ান ছিলেন, বিএনপির থেকে ছিলেন, সেই আজিজুর রহমানের কথা শুনে, শাহ আজিজুর রহমানের কথা শুনেছি আমরা, মশিউর রহমান জাদুমিয়ার কথা শুনেছি, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে এরকম ছিলেন। আমার শহীদ পিতা খুব বক্তৃতা রেখেছিলেন, শহীদ মাহমুদুর রহমান নিজামী, ওনার বক্তৃতার কথা ম্যাডাম খুব অ্যাপ্রিসিয়েট করতেন, ম্যাডাম খালেদা জিয়া খুব অ্যাপ্রিসিয়েট করতেন। তো এই যে একটা কালচার ছিল, এটা আসলে ফিরে আসা উচিত। প্রাণবন্ত ডিবেট, জনগণকে এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, জনগণ এখান থেকে শিখবে, এডুকেটেড হবে সবাই, আমরা এগিয়ে যাব গণতন্ত্রের পক্ষে, এটা আসলে দরকার। আমি একটা বিষয় আমি যেটা বলতে চাই, মানে মোশাররফ ভাই যেটা বলতে চাচ্ছেন যে জুলাইয়ের ব্যাপারে সংসদে আলোচনা করে তারপরে ইয়ে করতে হবে, এটা কিন্তু দেখেন যে সংসদে আমাদেরকে যেমন ম্যান্ডেট দিয়ে জনগণ পাঠিয়েছে, বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে পাঠিয়েছে, একই সাথে জনগণ কিন্তু 70% প্রায় ভোট দিয়ে ভোটকে জয়যুক্ত করে জুলাইয়ের সনদের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। এবং এটাকে কিন্তু আপনি সংবিধান দিয়েও বাঁধতে পারেন না, আবার এটাকে কিন্তু সংসদের আন্ডারে সাবঅর্ডিনেট করে দিতে পারেন না যে সংসদ যেভাবে ইচ্ছা এটাকে বাস্তবায়ন করবে, এটা কিন্তু হয় না। দেখেন সংবিধানের যে আইনগত ভিত্তি, এটা কিন্তু কোনো আসমানি কিতাব না, আকাশ থেকে নাজিল হয়নি। এটার আইনগত ভিত্তিটা কিন্তু এই 7-এর খতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, 7-এর 2-এ খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এটার ভিত্তিটা হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এক্ষেত্রে জনগণ যখন 70% ভোট দিয়ে আরেকটা বিষয়কে আপনার তাদের অভিব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে, সেটাকে কিন্তু আপনি আবার সংসদের আন্ডারেও ফেলতে পারেন না, যে সংসদ যেভাবে ইচ্ছা এটার কিছু অংশ বাস্তবায়ন করবে, কিছু অংশ বাস্তবায়ন করবে না, এটা হয় না। সংবিধান দিয়েও এটা বাঁধতে পারেন না যে সংবিধান কোন ধারার ভিত্তিতে গণভোট হলো, কোন ধারার ভিত্তিতে ভোট দিল, এটা কিন্তু হয় না, কারণ জনগণ তাদের অভিপ্রায় ব্যক্তি প্রকাশ করে ফেলেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে একটু থামাবো। সেটি হলো যে এটি তো একটি ব্যাপার রয়েছে এবং 133টি অর্ডিন্যান্স সংসদে তোলা হবে, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এটি যাচাই বাছাই করা হবে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমি একটু আপনাকে বলতে চাই যে সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদীয় স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অতীতে আমরা দেখেছি মন্ত্রীরা অনুপস্থিত থেকেছেন, দলীয় বিরোধিতা করেছেন, ব্যক্তিগত সুযোগ সুবিধার প্রবণতার কারণে এইসব কমিটি অনেক সময় কার্যকর হয়নি। এইসব সমস্যা কাটিয়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কিভাবে কার্যকর ও জবাবদিহিমূলক করা যায় সেটি নিয়ে আপনার এখানে যেটা করতে হবে সেটা হলো বিরোধী দলকে এম্পাওয়ার করতে হবে। মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে যদি একই দলের যিনি সংসদ সদস্য হবেন তিনি যদি এই সংসদীয় কমিটিগুলার প্রধান হন, সেক্ষেত্রে কিন্তু জবাবদিহিতার ক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাবে। এই সংসদীয় কমিটিগুলার সভাপতি যদি আপনার বিরোধী দল থেকে হয়, এক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। আপনার এগুলোর ব্যাপারে তো
শুধুমাত্র যে আপনি অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবেন সেটা না, এটাকে কিন্তু জনগণকে দেখতে হবে, দেখাতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হয়েছে। সেক্ষেত্রে আপনার বিরোধী দল থেকে যদি সংসদীয় যে কমিটিগুলো আছে এগুলার সভাপতি যদি দেয়া হয়, একই সাথে আমরা শ্যাডো মিনিস্ট্রি করছি, আমরা যে গভর্নমেন্ট যে ম্যানিফেস্টো তাদের রয়েছে, জুলাইয়ের চার্টার আছে, সেগুলো অনুযায়ী কাজ করছে কিনা এগুলো আমরা জনগণের সামনে তুলে ধরবো, সরকারকেও সহযোগিতা করবো যে এইগুলো আপনাদের ম্যানিফেস্টে ছিল, এইগুলো জুলাইয়ের সনদে ছিল, এইগুলো আপনারা এভাবে বাস্তবায়ন করার কথা ছিল, এভাবে করছেন না কেন। আমার মনে হয় এটা টু টায়ার প্রসেস। একটা হলো আপনার যে সংসদীয় কমিটিগুলো আছে এগুলোকে কার্যকর করতে হবে, কার্যকর করতে হলে এটার যে সভাপতি পদটা আছে এটা বিরোধী দলকে দিতে হবে, একই সাথে শ্যাডো মিনিস্ট্রিকেও কার্যকর করতে হবে। সেক্ষেত্রে ডেপুটি স্পিকার নিয়ে আপনাদের যে ধোঁয়াশা আছে, না, যে ডেপুটি স্পিকার নিয়ে তো আমরা বলেছি, এটা তো আমাদেরকে পদ দিতে চাচ্ছে, আমরা নিব না কেন। সেক্ষেত্রে কি আপনারা নেবেন যে বিরোধী দল আমাদের থেকে আমাদেরকে সভাপতির কথা আমাদেরকে বলছেন? বিষয়টা সম্পর্কে জানতে হবে আসলে যে আপনারা কিসের ভিত্তিতে আমাদেরকে ডেপুটি স্পিকার পদটা দিচ্ছেন। এটা কি আপনারা যেভাবে বললেন যে এটা সরকারি দলের প্রাপ্য, আমরা দয়া দাক্ষিণ্য করছি, এভাবে তো আমরা নিব না। এটা জুলাইয়ের সনদে আছে, এটা গণভোটে দেয়া হয়েছে, জনগণ এটার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। জুলাইয়ের সনদের গোটা প্যাকেজের আন্ডারে গণভোটে যে হা ভোটটা জয়যুক্ত হয়েছে, এই হা ভোট যে বিষয়গুলোর উপরে জয়যুক্ত হয়েছে, এই গোটা প্যাকেজের আন্ডারে আমাদেরকে যদি ডেপুটি স্পিকার পদ দেওয়া হয়, অফকোর্স আমরা নেব না কেন, অবশ্যই নেব। কিন্তু ওনারা যদি মনে করেন এটা সরকারি দলের প্রাপ্য, আমরা ছেড়ে দিলাম, দয়া দাক্ষিণ্য করলাম, আর অন্যান্যগুলোর ব্যাপারে ধোঁয়াশা থেকে যাবে, সেখানে তো আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না। সরি। এবিএম মোশাররফ হোসেন। এখানে মোমিন সাহেবের সাথে আমি একটু যোগ করতেছি। আপনি দেখবেন আমরা এই যে পদক্ষেপগুলি নিচ্ছি, আমরা কিসের ভিত্তিতে নিচ্ছি? আমরা আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফার প্রথম দফায় আছে যে আমরা আগামী দিনে একটা জাতীয় সরকার গঠন করতে চাই। আপনি দেখবেন আমাদের যে ক্যাবিনেটটা হয়েছে সেটা কিন্তু অনেকটা সর্বদলীয়র মতো। এখন যদি বলে যে জামাত ইসলাম তো নাই, আরে অপোজিশন তো আপনার লাগবে। অপোজিশনের বাইরে দেখবেন আপনি অনেকগুলি রাজনৈতিক দলকে কিন্তু এখানে সম্পৃক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা যে কমিটমেন্ট জাতির কাছে করেছিলাম সেই কমিটমেন্টগুলি রক্ষার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। সেখানে কিন্তু আমাদের একটা কমিটমেন্ট ছিল যে বিরোধী দল থেকে আমরা ডেপুটি স্পিকার নেব, সেই স্পিরিটই কিন্তু আমরা এখনো আছি। আর জুলাইয়ের যেই আমাদের আকাঙ্ক্ষাটা, জুলাইয়ের যে আমাদের সনদটা, সেটা তো আপনার সংসদে অনেক বিষয়গুলি আছে যেগুলি আইনে পরিণত করতে হবে, যেটা পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে হবে। এখন আমি ওইবারে জিজ্ঞেস করি যে হাবোটে জয়যুক্ত হয়েছে, এই কারণে কি ওইটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে? নো, এটা বিল আকারে, ইন্ডিভিজুয়াল বিল আকারে উত্থাপন করে ওইটা আইনে পরিণত করে সংবিধানের আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। রদ্দ করে দিয়েছেন। এখানে আমি বলি পরিষদের সদস্য হিসেবে না, আমি ওইটা লাগে না। আপনি সংসদে যদি আপনি আলাদা অ্যামেন্ডমেন্ট করতে চান তাহলে ওইটা লাগে না। এখন আপনারা জানেন আমরা যে ওয়াদাগুলি করেছি, আমরা বলেছি যে প্রধানমন্ত্রীর পিরিয়ড একটা লিমিটেড হবে 10 ইয়ার্স। আপনাকে এইটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে না? তাহলে তো আমার অ্যামেন্ডমেন্ট দরকার। আমি বলছি আমার আপার হাউস আমি তৈরি করব, আমাকে সংসদে অ্যামেন্ডমেন্ট করতে হবে না? আমি বলছি আর্টিকেল 70 আমি সংশোধন করব। তো এইগুলি তো সবগুলি, তারপর অনেকগুলি বিষয় আছে যেগুলি ঐক্যমত কমিশনে ঐক্যমত হয়েছে, যেগুলির ব্যাপারে আমাদের যেমন বিচারপতি নিয়োগ আপনি কি করবেন, এরকম নানা বিষয়গুলি আছে না। সংসদে এই যে প্রধান নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে আপনি ঐক্যমত হয়েছেন। এইভাবে 30টি বিষয়তে আমরা ঐক্যমত হয়েছি। এখন ডেমোক্রেসি অর্থ এই নয় যে আপনি 100% আপনি ঐক্যমত হয়, তাহলে তো ডেমোক্রেসি, এটা তো ওয়ান কাইন্ড অফ আরেকটা অটোক্রেসি। না, অ্যাবসলিউটলি, হ্যাঁ সেটাই। 100% যদি আপনি এক হয়ে যান, আপনি যদি বলি আমি এটা চাই, এখন যদি মোমিন ভাই বলে চান, আপনিও বলে চান, তাইলে তো এটাকে আপনি আলোচনা করতে হবে কোনটা আমার জনগণের পক্ষে যাবে, বিপক্ষে যাবে, কোনটা আমার দেশের স্বাধীনতা সম্বন্ধে স্থিতিশীলতাকে নিশ্চিত করবে, সেই গ্যারান্টিও তো আপনার দরকার আছে। এমন কিছু করা যাবে না যে দেশ একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তো সামগ্রিক বিবেচনা তো রাজনীতিবিদরাই করবে। সুতরাং আপনি যদি গো ধরেন যে এইটা না হইলে আমার হবে না, তা তো হতে পারে না। এই যে আমি ওয়ানবারকে প্রশ্ন করি যে এনসিপি তো মূল স্টক হোল্ডার, জুলাই অভ্যুত্থান চায়, তো তারা তো নির্বাচনের আগে স্বাক্ষর করে নাই, তারা তো স্বাক্ষর করেছে পরে, তাহলে এই নির্বাচন কি তারা মানে না? না, তো এখন তো তারা আমি যদি না পরে করেছি আফটার ইলেকশন, তাইলে আমি যদি প্রশ্ন করি যে এনসিপি চায় না যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, এই প্রশ্নগুলি আপনি করতে পারেন, আমিও করতে পারি। প্রশ্ন করেন, আমি উত্তরটা দিচ্ছি। আমি আপনিও করতে পারেন, আমিও করতে পারি। তারা তো আফটার ইলেকশন গিয়ে স্বাক্ষর করেছে, তাহলে আগে কেন করে নেই? ইলেকশন তো হয়ে গেছে আগে। এইগুলি নানা প্রশ্ন আপনি করতে পারবেন, কিন্তু গণতন্ত্রের স্বার্থে আগামী দিনে বাংলা, কারণ আপনি আর আমি যদি মনে করি যারা আমরা জুলাই অভ্যুত্থানের আমরা শক্তি বলি আমরা যেটা, বা জনগণ মনে করে এরাই মাঠে ছিল, আপনি কি মনে করেন যারা পরাজিত হয়েছে তারা বসে আছে? তারা তো ষড়যন্ত্র করছে, প্রতিনিয়ত বক্তব্য দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্যের মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে পরাজিত শক্তি আবার যখন আবির্ভাব ঘটবে তখন কিন্তু কারোই অস্তিত্ব থাকবে।
ডক্টর নাজিবুর রহমান মোমেন, যে প্রশ্নটি আপনার কাছে রাখা হয়েছিল সেটির উত্তর নিশ্চয়ই আপনি একটু ছোট করে দেবেন। হ্যাঁ, অবশ্যই। দেখেন, একটা বিষয় হলো, আমি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে এনসিপি হই কিংবা অন্য কোনো পার্টি হই, জুলাই সনদের ব্যাপারে আমি ঐক্যমত্যে পৌঁছতে পারিনি, আমি স্বাক্ষর করিনি। কিন্তু ওয়ান্স আপনার এটা গণভোটে যে 70% সমর্থন পেয়েছে, এটা তো জনগণের ম্যানিফেস্টেশন অফ দেয়ার ইন্টেনশন, তাই না? তাদের একটা অভিপ্রায় এখানে প্রকাশ পেয়েছে, এটা তো একটা সংবিধানের ইকুইভ্যালেন্ট হয়ে গিয়েছে এটা। তারপরে তারা এখন তো স্বাক্ষর করেছে, এটার থেকে নিয়ে কিন্তু আপনি গণভোটকে প্রশ্ন করতে পারেন না। এখন যেটা বলা হচ্ছে যে গণভোট হয়েছে বলেই কি জুলাইয়ের সনদ আইন হয়ে গিয়েছে, না, এটা আইন তো হয় নাই। কারণ আইন করতে গেলে তো আপনাকে একটা প্রসেসে যেতে হবে। দেখেন, ওনারা যেটা বলছেন যে আমাদের 2/3 মেজরিটি আছে, আমরা যদি 2/3 মেজরিটি দিয়ে যে জুলাইয়ের সনদটা আছে এটাকে যদি আইনে পরিণত করি তাহলেই হয়ে যাবে। এখানে কিন্তু একটা সমস্যা আছে, কনস্টিটিউশনাল একটা লিগাল একটা প্রবলেম আছে। দেখেন, 2/3 মেজরিটি কিন্তু 79-এও বিএনপি ছিল। না, যে 79 ছিল না। কত পার্সেন্ট ছিল আপনাদের? এটা 2001 ছিল। না না না, 79-এ আপনাদের 2/3 মেজরিটি ছিল। আমি বলি যেটা না, 208 ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটা সেই সংবিধানের অরিজিনাল যে প্রভিশন 2/3 মেজরিটির আলোকেই আপনার সেই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল। এবং আপনার 88 সালে যেই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, 8ম অ্যামেন্ডমেন্ট যেটা, সেখানে আপনার হাইকোর্টকে যে ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, এটাও কিন্তু 2/3 মেজরিটির বলেই করা হয়েছিল। মোশাররফ হোসেন, আপনার কাছে একদম শেষ মুহূর্তে আসতে চাই, একটি কার্যকরী সংসদ এবং সংসদের দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে আপনাদের ভূমিকাটা কি হবে? না, আমরা তো অবশ্যই চাই একটা দায়বদ্ধতামূলক সংসদ প্রতিষ্ঠা করতে, কিন্তু আপনি এক্ষেত্রে কয়েকটা কম্পোনেন্ট জড়িত আছে। একটা হইলে আপনাকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে জনগণের কাছে যে দায়বদ্ধতা, জবাবদিহিতা সেটা নিশ্চিত করতে হবে। এই আইনের শাসন, দায়বদ্ধতার সামনে রেখে সংসদকে আপনি কার্যকরী করতে হবে। যদি আপনি সংসদকে কার্যকরী করলেন কিন্তু আইনের শাসন দেশে নাই, তাইলে তো জনগণের স্বার্থ সংরক্ষিত হবে না। অথবা আপনি জনগণের কাছে কোনো যাবতীয়, যেটা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি যে ব্যাংক লুট হয়ে যাচ্ছে, কোনো অর্থমন্ত্রীর কোনো দায় দায়িত্ব নেই, সংসদে আলোচনা করার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে যে এই যে চোরদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমার নাই। তাহলে এই ধরনের জবাবদিহিতা যদি আপনি নিশ্চিত না করতে পারেন এবং যদি স্বচ্ছতা যদি আপনি প্রমাণ না করতে পারেন, তাহলে সংসদকে কার্যকর করা যাবে না। ডক্টর নাজিবুর রহমান মোমেন, একদম শেষ মুহূর্তে ছোট্ট করে বলবেন যে বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকাটা কেমন হবে? না, এটা তো আমি আসলে বলেছি যে এটা আমাদের ভিত্তিটা যেটা হবে, আমরা ভালো কাজে সরকারকে সহযোগিতা করব, আমরা এর ব্যত্যা দেখলে অবশ্যই এটার প্রতিবাদ করব। আপনি বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলেন, ওটা ছিল যে একদম শেষ মুহূর্তে আমি আধা মিনিটে যেটা বলবো যে আমরা জুলাইয়ের সনদে সংবিধানের যে ধরনের সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছি, আপনার অর্ডিনারি ওয়েতে যদি আপনি 2/3 মেজরিটি দিয়ে কিংবা ওভারওয়েলমিং মেজরিটি দিয়ে অর্ডিনারি যদি চেঞ্জ করেন, একটা সাংবিধানিক প্রশ্ন কিন্তু এখানে সংকট এখানে অ্যারাইজ করবে। 8ম সংশোধনীর মামলায় আদালত যেটা বলেছিল, আপনি 2/3 মেজরিটি কিংবা ওভারওয়েলমিং মেজরিটি দিয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারেন না। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এইখানে আমার জুলাই সনদে আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ করার প্রস্তাব আছে। নিশ্চয়ই আপনাদের রয়েছে বিরোধী দল হিসেবে, এবং সেই প্রশ্ন নিশ্চয়ই আপনারা সংসদে উত্থাপন করবেন, তেমনটি প্রত্যাশা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামীকালও আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।